চীন থেকে যুদ্ধ বিমান কিনছে সরকার। দর কষাকষির জন্য প্রস্তুত খসড়া চুক্তি। ইউরোপের তুলনায় কমবে খরচ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব নেই, দাবি আইনমন্ত্রীর। হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে টিআইবির সমালোচনা। নিজ দেশে ফিরতে লাখো রোহিঙ্গার সমাবেশ। প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় সমঝোতার সুযোগ দেখছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতা ঠেকানোই বড় চ্যালেঞ্জ। দায়িত্ব নিতে হবে ইসি ও রাজনৈতিক দলগুলোকে। জুলাই অভ্যুত্থানের 2 বছরেও উদ্ধার হয়নি লুটের অস্ত্র। পাচারের শঙ্কা পুলিশের। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের $20 বিলিয়ন পণ্যে 50% পাল্টা শুরু আরোপ কানাডার। 8 সেপ্টেম্বর থেকে কার্যকর। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। চীন থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার কিনতে খসড়া চুক্তিপত্র তৈরি করেছে সরকার। এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, ইউরোপের তুলনায় কমবে খরচ। আর তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু হাসিনা নয়, ভারতে পলাতক সব আসামিকেই ফেরত চায় বাংলাদেশ। এ সময় শেখ হাসিনার আত্মীয় প্রশ্নে চটে যান মন্ত্রী। 1 দশক আগে ইউরোপ আমেরিকা থেকে যুদ্ধবিমান কেনার আলোচনা করোনাকালে থমকে যায় আর্থিক পরিস্থিতি বিবেচনায়। অন্তর্বর্তী সরকারের সময় চীন থেকে যুদ্ধবিমান কেনার প্রসঙ্গ সামনে আসে। মঙ্গলবার সরকারের নিয়মিত কার্যক্রম নিয়ে সচিবালয়ের ব্রিফিংয়ে আবার উঠে আসে যুদ্ধবিমান প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, চীন নির্মিত Z-10CE মাল্টিরোল যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার আলোচনার জন্য খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছে। MRCA Z-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। সিমিলার কোয়ালিটির, এটা আমরা রাফাল বলি বা ইউরোফাইটার টাইফুন বলি, ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আবারও বলছি, সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। ব্রিফিংয়ে জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকারের মন্ত্রী উপদেষ্টারা। জানান, জ্বালানি পরিস্থিতি যথেষ্ট ভালো অবস্থায় যেতে 2 বছরের মতো সময় লাগবে। জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যথী, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। যথেষ্ট ভালো একটা অবস্থায় যেতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে। আবারও বলছি, মানে এই না বাকি সময়গুলো আমরা আগের চেয়ে খারাপ থাকবো, আমরা আগের চেয়ে খারাপ থাকবো না আশা করছি। দায়িত্ব নেয়ার পর প্রথম আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারতে পলাতক সব আসামিকেই ফেরত চায় বাংলাদেশ। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে বসা না। আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বা ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায় ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, বিটিভি সহ অন্যান্য সরকারি প্রচার মাধ্যমে আনুপাতিক হারে বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের খবরও প্রচার করতে বলা হয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দ্বৈত নাগরিকত্ব ছেড়েই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এতে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর হুমায়ুন কবিরের জবাবকে সিরিয়াসলি না নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কার এত জ্বালা যে কাজ সর্বদিয়া, হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে সোমবার এভাবে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সরাসরি কোনো উত্তর না দিলেও নিজেকে বাংলাদেশি হিসেবেই দাবি করেন প্রতিমন্ত্রী। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের মিস্টার সাথে। তবে যেভাবে প্রশ্নের জবাব দিয়েছেন তাকে অপেশাদার ও আক্রমণাত্মক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া।
উনি একটু ইনফর্মালি কথা বলছিলেন আর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অবশ্য প্রতিমন্ত্রীর জবাবকে ইনফরমাল ও ক্যাজুয়াল বলছেন। যদি আপনারা এটার কোনো ক্ল্যারিফিকেশন চান সেটা নিয়ে আমরা খোঁজ করে দেখতে পারি। আমার বেস্ট অপশন হচ্ছে তার কাছে জিজ্ঞেস করা। আপনারা জিজ্ঞেস করা হয়েছিল, আর আমি এটুকু আহ্বান জানাই, আমাদের সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন মানুষ উনি, আপনারা যদি মানে বক্তব্যটা পড়েন একরকম আর বক্তব্যটা যদি দেখেন তাহলে দেখবেন যে উনি একটু ক্যাজুয়ালি ইনফর্মালি কথা বলছিলেন। আমার কাছে এটাকে খুব সিরিয়াসলি না নেওয়াটাই উচিত হবে। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দ্বৈত নাগরিকত্ব ছেড়েই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে কোনো ব্যত্যয় ঘটেনি। প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে, দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। এর আগে আইনি সহায়তা দিতে সমাজসেবা অধিদপ্তর, মহিলা অধিদপ্তর ও আইনগত সহায়তা অধিদপ্তরের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি বলে শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শঙ্কা প্রকাশ করে সংস্থাটি। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ও ক্ষোভ প্রকাশের সমালোচনাও করে টিআইবি। বিষয়টি কর্তৃত্ববাদী আমলের শুট দ্য মেসেঞ্জার চর্চার প্রতিফলন বলেও মন্তব্য করে সংস্থাটি। টিআইবি বলছে, দ্বৈত নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় টেকনোক্র্যাট কোটায় তার নিয়োগ সংবিধান সম্মত কিনা এ বিষয়ে প্রতিমন্ত্রীর স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত। স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে বিদেশি নাগরিকত্বের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বানও জানায় সংস্থাটি। 9 বছরেও নিজ দেশে ফিরতে না পারার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অসহযোগিতাকে দায়ী করেছেন রোহিঙ্গারা। মঙ্গলবার উখিয়া ও টেকনাফ ক্যাম্পে লাখো মানুষের জমায়েতে দ্রুত নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফেরানোর আকুতি জানান তারা। দাবি জানান রাখাইনের শান্তি ফেরানোর। দুহাত তুলে কাঁদছেন রোহিঙ্গারা, আকুতি জানাচ্ছেন নিজ দেশে ফেরার। ভিটে মাটি ছাড়া এমন লাখো রোহিঙ্গার কান্নায় মঙ্গলবার ভারী হয়ে ওঠে উকিয়া ক্যাম্প। গণহত্যার মুখে দেশ ছেড়ে পালিয়ে আসার 9 বছর পূর্ণ হওয়ার দিনে ঢাকা জমায়েতের পরিবেশটিও ছিল তাই শোকাচ্ছন্ন। 4 নম্বর এক্সটেনশন ক্যাম্পে এই জমায়েতে যোগ দেন বিভিন্ন ক্যাম্পের নানা বয়সী লাখো রোহিঙ্গা, যার আয়োজন করে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা। এ সময় সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন। বিপদের দিনে আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আবারও দাবি তুলেন প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর। আর দাস মানে কি সেফটি সিকিউরিটি লিয়ারে আর দাসের রাইট জিয়ান আছে ইয়ান দিয়ারে পুরা দুনিয়ায় তো দেখা আর বিশ্বাস সাধ্য হন্নান গলে আর হিন দিয়ারে দাস আর দেশত আর যাই বল্লা বলি আর দাসে আর মগর দায়িত্ব মাদা আর দুনিয়ায় হন সুবিধা করি আর ব্যক্তি মিলেরা আর বর্মা মাদা আর ফারগ্রায় জন্নান বেতরে। নাগরিকত্ব এবং নিরাপত্তার সাথে রাখাইনে ফিরতে চান রোহিঙ্গারা, তাই সেখানে শান্তি ফেরানোর দাবি তোলেন কমিউনিটির নেতারা। সাস্টেনেবল একটা সলিউশন করিবার সব দুনিয়ায় ইয়ারা হেলাপ করি বললাম অপশন লইরে এই মজলিস আরত করা গিয়ে দিতে আর দেশত আর যাইতে চাইতে আর দেশত আই যাই বললাই বলি আর হক লইরে আমার তার পারমিশন লাইব। বড় এই জমায়েতকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উকিয়া ক্যাম্পে জোরদার করা হয় পর্যাপ্ত নিরাপত্তা। আমাদের প্রত্যেক ক্যাম্প থেকেই আমাদের পর্যাপ্ত অফিসার ফোর্স এখানে ডিপ্লয় করা হয়েছে, এমনকি সাদা পোশাকধারীও ফোর্স মোতায়েন করা হয়েছে। উকিয়া ছাড়াও রোহিঙ্গাদের সমাবেশ ছিল টেকনাফের 26 নম্বর ক্যাম্পেও। আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ মিয়ানমার দ্বিপক্ষীয় সমঝোতার সুযোগ নেই। এক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বাংলাদেশ। সামনে সেপ্টেম্বরে ইউএনজি প্রেসিডেন্সি ইউএনজি হবে, সেশন হবে, সেখানে রোহিঙ্গার উপর আরেকটি গুরুত্বপূর্ণ সেশন, হাই লেভেল সেশন হবে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তো সেই জায়গাটা আমরা আশা করছি যে ওই সেশন থেকেও এই সমস্যা সমাধানের আরও কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে। গণভোটের রায়কে উপেক্ষা করছে সরকার।
এমন অভিযোগ এনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এটি বাস্তবায়নে তাদেরকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার। 11 দলীয় ঐক্য থেকে এনসিপির সরে যাওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে প্রথমবারের মতো যান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা। সৌজন্য সাক্ষাৎ শেষে জামাত ইসলামের আমির বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার বিরোধী দলগুলোকে রাজপথের আন্দোলনে বাধ্য করছে। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করে এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকটা আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবে জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়, সেই আন্দোলনটা মূলত ওই কারণেই তারাই আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দলের সাথে বৈষম্যমূলক আচরণ করছে সরকার, যা ফ্যাসিবাদের রাজনীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন তিনি। শুধু সংসদের ভিতরে কেন, বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না। তারা যে গণবিরোধী নীতিগুলো নিচ্ছে, আপনারা জানেন যে গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকেও দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে, বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তিগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে। জনগণের অধিকার আদায়ে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিকে 11 দলীয় ঐক্যে আসার আহ্বান জানান তারা। আরো যারা শক্তি, যারা নির্বাচনে হয়তো আমাদের সাথে আসতে পারেনি নানা কারণে, সেই সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। 5 সেপ্টেম্বর রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। এই কর্মসূচির ফলে ভোগান্তি হলে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এবং এই লং মার্চ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে ডবল রোড আছে। আমরা ট্রাফিক এবং পুলিশের সাথে কথা বলেছি, একটা রোড দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব, একটা রোডকে আমরা ফ্রি রাখার চেষ্টা করব, যেন সাধারণ মানুষের পরিবহন যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে। কাছে শেষ পর্যন্ত এই পর্যন্ত এরকম কোনো আশঙ্কা বা অন্য ধরনের কোনো নেগেটিভ কোনো খবর ইনফরমেশন আমাদের কাছে নাই। স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাস সহিংসতার। গত কয়েকটি নির্বাচনে প্রাণ গেছে হাজারের বেশি মানুষের। স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতা ঠেকানোই বড় চ্যালেঞ্জ। এজন্য দায়িত্ব নিতে হবে ইসি ও রাজনৈতিক দলগুলোকে। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক প্রকার ভেঙে পড়ে স্থানীয় সরকার ব্যবস্থা। এরপর থেকেই অনেকটা জোড়াতালি দিয়েই চলছে তৃণমূলের প্রশাসনিক কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের সময় কিছু রাজনৈতিক দলের দাবি আর পাল্টা দাবির প্রেক্ষিতে আর সম্ভব হয়নি স্থানীয় সরকার নির্বাচন। অবশেষে এবছরই স্থানীয় পর্যায়ে ভোট আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। শুরুটা হবে ইউনিয়ন পরিষদ দিয়ে, এরপর ধাপে ধাপে বাকি পর্যায়। তবে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ভাবাচ্ছে সহিংসতার ইতিহাস। সুজনের পরিসংখ্যানে দেখা যায়, গেল 10টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় 1400। সবচেয়ে বেশি মৃত্যু দলীয় প্রতীক নির্বাচনের সময় 2016 সালে। সেবার সারা দেশে মারা যান প্রায় 150। 2021-এও মৃত্যু হয় 116 জনের। ক্ষমতাসীন সরকার যারা আছে তাদের রোলটা সবচেয়ে হবে নিরপেক্ষ, অর্থাৎ তাদেরকে একটা মেসেজ দিতে হবে যে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্থানীয় পরিষদগুলোতে আপনি জানেন যে নানাভাবে ইন্টারভিন করার চেষ্টা করা হয়, সো এটাকে বন্ধ করা। আর 3 হচ্ছে ইলেকশন কমিশনের একটা সঠিক পরিকল্পনা,
যে কিভাবে আমরা কাজটা করব, কিভাবে নিরাপত্তাটা এনশিওর করব। ফিক্স করেছে। নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান বলছেন, ইউনিয়ন পরিষদের ভোটকে নিরপেক্ষ রাখার চ্যালেঞ্জটা মূলত নির্বাচন কমিশনের উপরেই বর্তায়। পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু কোনভাবে তারা ক্যান্ডিডেট দেবে, কারা দেবে না তৃণমূল থেকে দেবে, কিভাবে দেবে সেটা নিয়ে তারা এখনও কনফিউজড আছে। তো এটাকে সম্পূর্ণ নিরপেক্ষ করা অত্যন্ত জরুরি, কারণ সাধারণত রাজনৈতিক দলের আন্ডারে গভর্নমেন্ট যখন থাকে তখন নির্বাচন হয়, তখন নিরপেক্ষ করা খুবই মুশকিল, মানে অটোমেটিক্যালি সেখানে একটা ইনফ্লুয়েন্স এসে যায়। সেই ইনফ্লুয়েন্সটাকে কাটিয়ে নির্বাচন কমিশন কতটুকু এটাকে নিরপেক্ষভাবে করতে পারবেন সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা মুক্ত রাখতে চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছে কমিশন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।